অনেকেই না অফিস নাটক বা স্কুল নাটক করে মনে করে যে আমি থিয়েটার করেছিলাম, সেটা তো একদমই নয়। মানে একদম সেপারেট বল গেম। একটা মেয়ের জন্য একটা জেলায় পরিবার ত্যাগ করে এসে এখানে একটা ভাড়া বাড়ি নিয়ে থেকে থিয়েটার কন্টিনিউ করা কঠিন। আমার সবসময় মনে হয় যে যা ক্রিয়েটিভ ফিল্ডে আছি সেটা পাশাপাশি করি যাতে না থাকে আর কি। একটু চেষ্টা করলে সেটাকেই মেন স্ট্রিম করা যেতে পারে। তোমার সাউথ কলকাতাতে জন্ম, বেড়ে ওঠা একটা পশ জায়গা, এবং তুমি লিখতে ভালোবাসো, অভিনয় করতে ভালোবাসো, ডিরেকশন দিতে ভালোবাসো। তোমার হয়তো স্কোপটা অনেকটা বেশি ছিল হাতের সামনে সমস্ত কিছু। আজকে ধরো যে মানুষটা বাড়িতে বসে লিখছে, হয়তো কলকাতা থেকে অনেকটা দূরে, তো তাদের জন্য, তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য হয়তো বাজেটও কম। যেহেতু তুমি ডিরেকশন করে এসছো, ধরো স্ট্যান্ড আপ কমেডি হোক বা বিভিন্ন হোক, কিভাবে সে নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারবে, তোমার কি মনে হয়? খুব কঠিন। মানে এটা আমাদের যা অবস্থা চারিদিকের, মানে সত্যি আমি যদি কোনো একটি প্রত্যন্ত জেলায় বড় হতাম, কোথায় পৌঁছতাম? মানে আমি তো আশপাশের মানুষকে লিটল ম্যাগাজিন কীভাবে করতে হয় বুঝিয়ে উঠতেই পারতাম না হয়তো, বা সেইভাবে থিয়েটারের অপরচুনিটি আমি যখন দেখি আমার নিজের দলে প্রত্যন্ত রায়গঞ্জের কুশমন্ডির একটি ছেলে আছে, ইসলামপুরের একজন আছে, হাবড়া গুমার একজন আছে। তারা কেন ছুটে এখানে চলে এসছে? ওখানে পাইনি তাই। এদেরকে তোমরা স্কাউট করলে কি করে? তারা আমাদের কাজ দেখেছে মানে যেহেতু আমরা নানান জেলার ফেস্টিভ্যালে আমাদের দল ডাক পায়, তো সব জেলাতেই থিয়েটার তো মারাত্মকভাবে আছে। মানে আমাদের 23টা জেলাতেই, দার্জিলিংটা বাদ দিলে সব কটা জেলাতেই বাংলা থিয়েটার স্ট্রংলি আছে। আবারও বলছি, মাইনরিটি কিন্তু রিচ ওয়েতে আছে। তো সব ফেস্টিভ্যালে ডাক পাই, তারা দেখতে গেছে, তারা কলকাতায় এসে কখনো দেখেছে, খোঁজ খবর রেখেছে, তারা আমাদের ওয়ার্কশপ করে তারা দলের সঙ্গে যুক্ত হয়েছে। তো এই যে যখন এই গেটওয়েটা তারা পায়, মানে এই যে যেমন একটি আমি যার কথা বললাম যে রায়গঞ্জ কুশমন্ডিতে বাড়ি, মানে তার বাড়িতে গিয়ে আমি থেকেছি। আমার খুবই ঘনিষ্ঠ ভাই, সে বহুদিন হয়ে গেল, মানে 2014 থেকে সে মানে গোড়া থেকে আমাদের দলে, মানে সে এখন আমাদের দলের অপ্রতিম নাম ইম্পর্টেন্ট একজন মেম্বার। প্যারালেলি সে ওরকম একটা জায়গা থেকে এসে সে এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইন্দ্রনীল রায়চৌধুরী থেকে আরম্ভ করে টপ নচ ডিরেক্টরদের অ্যাসিস্ট্যান্ট, মানে চিফ এডি হিসেবে কাজ করে। আগামী দিনেও হয়তো বানাবেও আগামী 5 বছর 6 বছরে। সেটা নাথিং থেকে উঠে এসে সামথিং হয়ে উঠল। তো এবং সে ফুল ফ্লেজেড থিয়েটার ডিরেক্ট করে আমাদের সাথেই। ও স্কোপটা পেয়েছিল বলে আসতে পেরেছিল। এরকম মানে হাজার হাজার অপ্রতিম আছে যারা এই স্কোপটাই পায়নি, হয়তো দারুণ লেখে, দারুণ অভিনয় করে। থিয়েটারে স্কোপ পাওয়ার কিছু অপশন তুমি একটু বলো। থিয়েটারে ধরো বহু ছেলে মেয়ে তো গ্রামগঞ্জ থেকেও আজকে পডকাস্টটা দেখছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে দেখো, আমি মানে তাদের জেলায় নিশ্চয়ই কোনো থিয়েটার দল আছেই, আমি একদম নিশ্চিত সেটা। সে যে জেলা থেকেই বিলং করুক না কেন, ওই যে বললাম দার্জিলিং বাদ দিয়ে মানে সব জেলা ধরে 5-6টা নাম এক্ষুনি বলতে পারবো আর কি। সব জায়গায় তারা থিয়েটার করতে পারে। আজকে ফেসবুকের দুনিয়ায় কুচবিহার নাট্যদল লিখলেও একটি কুচবিহারের 3টে নাটকের দলের লিস্ট চলে আসবে, বা এরমভাবে বাকি জেলাগুলো। আমার মনে হয় প্রাথমিকভাবে যারা একদমই 18, 19, 20, 21, 22 বছরের ছেলেমেয়েরা প্রাথমিকভাবে একদমই নিজেদের অঞ্চলে, এই জেলায় যে থিয়েটার দলগুলি আছে সেইখানের সঙ্গে একটু যুক্ত হওয়া খুব প্রয়োজন, এবং সেখানে কাজ করা, শেখাটা। তাতে কি হচ্ছে, একটু প্রফেশনাল থিয়েটার কেমন দেখতে। অনেকেই না অফিস নাটক বা স্কুল নাটক করে মনে করে যে আমি থিয়েটার করেছিলাম, সেটা তো একদমই নয়। মানে একদম সেপারেট বল গেম পুরো, মানে একটা মেন স্ট্রিম প্রফেশনাল থিয়েটারটা। তো অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে তারপর যদি তার মনে হয় তার পারিবারিক সাপোর্ট থাকে, যে আমি কলকাতায় এসে আমি আমার মতন করে একটা অন্য জায়গায় থিয়েটার করব। কলকাতায় তো দলের ছড়াছড়ি, মানে যারা ফুল ফ্লেজেড প্রফেশনালি কাজ করছে, এবং সেখানে কোথাও গিয়ে সে যোগাযোগ করলেই একটা থিয়েটারের গেটওয়ে তার জন্য খুব ইজিলি খুলে যাবে। মানে আজকে গুগলের যুগে
একটা থিয়েটারের গেটওয়ে খোলা খুব কষ্টের নয়। কষ্টটা কোন জায়গায়, যে একটা মেয়ের জন্য একটা জেলায় পরিবার ত্যাগ করে এসে এখানে একটা ভাড়া বাড়ি নিয়ে থেকে থিয়েটার কন্টিনিউ করা কঠিন। মানে সেইটা একটা একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে মাইন্ডসেটগতভাবে একটা মেয়েকে আলিপুরদুয়ার থেকে দুম করে কলকাতায় ছেড়ে দেবে না। তো সেই ক্ষেত্রে তার অঞ্চলের কাজটা ইম্পর্টেন্ট, তো সেইটা করতে হবে এবং সেইটা করে তার কাজ তার বাবা মায়ের কাছে তার কনফিডেন্স গেইন করা যে আমি এইটা আমার ক্যারিয়ার করতে পারি, আমি থিয়েটার, লেখালেখি, গান বাজনা বা XYZ যে যেটা করি, আমরা আঁকি, সেটা ক্যারিয়ার করতে পারি। আমার সবসময় মনে হয় যে যা ক্রিয়েটিভ ফিল্ডে আছি সেটা পাশাপাশি করি যাতে না থাকে আর কি। মানে একটু চেষ্টা করলে সেটাকেই মেন স্ট্রিম করা যেতে পারি। মানে এমন নয় যে আমি নাচি, আমি এমনি উইপ্রোর ইঞ্জিনিয়ার, একটু পার্ট টাইম নাচি, এটা প্যাশন হতে পারে, প্রফেশন না। আর আমার মনে হয় কেন প্যাশনটাকে প্রফেশন করব না। মানে আমার প্যাশনটা যদি প্রফেশন হওয়ার স্কোপ থাকে, একটু লড়লে যদি সম্ভব হয়, হয়তো 100 টাকা হবে না, 40 হবে, কিন্তু আমি তো দিনের শেষে ওই তোমার এই হাসিটা থাকবে। হ্যাঁ, থাকবেই। মানে আমি যখন দেখি, ধরো এই যে তুমিও দেখে থাকবে, আমার এমনি খুব অবজার্ভ করতে ভালো লাগে, এই যে বাইপাস দিয়ে যখন ফিরি, ওই যে রাত্রিবেলা সেই বড় বড় গাড়িগুলো, বড় বড় একটা সুমো আছে না, সুমো গোল্ড না কি বলে, একটু লম্বা বোলেরোর মতো দেখতে, একটু বড় গাড়িগুলো, IT সেক্টর থেকে আমার যেন প্রচুর কর্পোরেট সেক্টরের বন্ধুরা আছে, তো মনে হয় 12টা লাশ যাচ্ছে, 12টা হেডফোন কানে দেওয়া, 12টা ফোন হাতে, সবাই ফোন দেখছে, 12টা মানুষ ফিরছে, 12 জনের সাথে কথা বলছে না এবং 12 জন ফোন দেখছে। এটা সম্ভব? আমি ইকুয়ালি দেখছি যখন আমি বীরভূমে আমার নাটকের শোটা করে আমি যখন ফিরছি সবাই একসাথে, সে কি আনন্দ করতে করতে, মানে আমরাও আগে বাঁচছি। বা এই আমি গতকাল ফিরেছি আমি শিলিগুড়ির শো করে ফিরছি, যখন ট্রেনে আমরা বাঁচছি, যে এই কি আনন্দের জীবন, এটাই তো চেয়েছিলাম। তো এটা ফিরবো আবার অন্য কাজ, এই যে ফিরলাম যে 10টা ঘন্টা একসাথে, তো এটাই তো হয়ে গেল আমার রসদ। তার মধ্যে কি লেখালেখি হয়ে গেল, কত কিছু হয়ে গেল আর কি। তো আমার ওইটা খুব মনে হয় যে আমি প্যাশনকে একটু কষ্ট করতে পারবো না কি, মানে একটু 100-র বদলে 40-এ তৃপ্ত হয়ে গেলে কি সমস্যা, কি হবে? মানে আমার মানে গাড়ি হবে, লম্বা গাড়ি হবে না, এই তো। বা আমি যদি আরও পিছিয়ে থেকে ভাবি, গাড়ি হবে না, কি এসে গেল? মানে এত লক্ষ লক্ষ মানুষ তো গাড়ি ছাড়া বেঁচে আছে, তো সবাইকে গাড়ি নিতে হবে, তো কোনো মাথার দিব্যি নেই, দরকার কি আছে? আমি খুব মানে আমি সবাইকে বলার চেষ্টা করি, নিজেও চেষ্টা করেছি যে আমি যে চাকরি করব না, এটা আমি খুব দৃঢ়তা ছিল। বাবা মায়ের সাপোর্ট পেয়েছি খুবই, আমি এটা মানে অকল্পনীয়ভাবে, সবাই পায় না এটা। সব ছেলে মেয়েদের লড়াই করতে করতেই কেটে যায়, বাবা মাকে বোঝাতে হ্যাঁ, যে বাবা মাকে রাজি করাবো কি করে যে আমি চাকরি করবো। তাহলে তুমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স কোনো মানে হয়? মানে ওটা আমি নিজের ওপরে ঘেন্না হয়, মানে এটা আমি কী করলাম জীবনে, আমি একটু বাংলা অনার্স পড়লাম না। মানে এই আমার যদি জীবনের কোনো ভুল ডিসিশন জিজ্ঞেস করো, আমার অ্যাকাউন্টেন্সি। তোমার ক্যারেক্টারের সাথে তোমার সাবজেক্ট একেবারে না, পুরো আলাদা। আমার শুধু কেন অ্যাকাউন্টেন্সিটা তখন ঘটেছিল, আমার স্কুল জীবন থেকে প্রিয় সাবজেক্ট ছিল অঙ্ক। আচ্ছা, ঠিক আছে, আমি কোনো কিছুতে স্কোর করলে অঙ্কে করতাম, আর বাংলায়। তো অঙ্কে আমি যদি চোখ বুঝে যদি 100-র মধ্যে 86 অ্যাটেম্প্ট করে আসি, মানে ওই সময় চ্যালেঞ্জ করে দিতে পারতাম কি আমার 85 দিতে পারবে না। মানে অঙ্কে আমি ভালো লাগতো, বেশি সময়ও দিতাম, আমার অঙ্ক করতেই ভালো লাগে। তো ওই তখন 11-12-এ যখন যতটুকু কমার্স অ্যাকাউন্টেন্সি পেলাম, দেখলাম ওই ফাইনাল অ্যাকাউন্টস 5 পাতা 7 পাতার অঙ্ক। হ্যাঁ, তো ওইটার মধ্যেই দেখছি 28, 32 করে এক একটা অঙ্কের নম্বর। হ্যাঁ, তো দুটো করবো 5 মার্ক। হ্যাঁ, তো ইজি সাবজেক্ট, কোনো ব্যাপারই না। 30-60 তো আমি এখানে তুলবো, বাকি আর করলাম না, চলে এলাম 1 ঘন্টায় পরীক্ষা দিয়ে। আমার ওই লোভে অ্যাকাউন্টেন্সি অনার্স নেওয়া, কি করবো টরবো না ভেবেই। তো এটা ভুল করেছি, এটাতে আমি হাত তুলে স্বীকার করছি, এটা আমার উচিত হয়নি। আমার জায়গায় আরেকটি ছাত্র বা ছাত্রী সিট পেত, আমি তার সিট নষ্ট করেছি। আর আমার বাংলা অনার্সের সিট কেউ একটা নষ্ট করেছে, সে হয়তো এখন উইপ্রোতে বসে আছে, হয়তো সে আমার সিটটা নষ্ট করেছে, আমি তার সিটটা নষ্ট করেছি।